হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। শুরু করছি ভিয়েনা ঘোরার প্রথম দিনের ব্লগ। আর ট্রাভেল জার্নির ব্লগটাও কিন্তু অলরেডি চ্যানেলে আপডেটেড, সো প্লিজ গো চেক দ্যাট আউট। হোটেলে চেক ইন করে আমরা বেরিয়েছি একটু শহরটা যতটা ঘুরে দেখা যায়, মাঝখানে একটু লাঞ্চ করব, তারপর আবার বেরোবো। আপাতত আমরা এখন যাচ্ছি স্টিফেন্স প্ল্যাটস। এটার জন্য আমরা নেব হচ্ছে মেট্রো। এই পুরো ভিয়েনা ঘোরার জন্য উইন মোবিল বলে একটা অ্যাপ আছে, যেই অ্যাপটা পুরোটা কন্ট্রোল করে পুরো ওদের ট্রান্সপোর্ট। তো উইনার লিনেন হচ্ছে পুরো কোম্পানিটা। এখানে এমনিও টিকিট কাটা যায়, আবার উইন মোবাইলে টিকিটটা কেটে নিলে ডেলি পাসের, আমি ওটা কীভাবে কাটে দেখিয়ে দেবো এবং আমাদের টিকিটটাও দেখিয়ে দেবো। ওইভাবে টিকিটটা কেটে নিলে সারা দিন যতবার খুশি যেখানে খুশি যাওয়া যাবে। তাই আপাতত আমরা এখন এগোচ্ছি সামনের মেট্রোটার দিকে। আজকে যেহেতু সানডেতে কিন্তু ভিয়েনা মোটামুটি বন্ধ থাকে, তো অল্প স্বল্প খাবার দোকান পেয়ে যাবো। শপিংটা আজকে হবে না, ওটা পরের দিন করবো। তা আজকে ফাঁকা ফাঁকায় টুকটাক করে ভিয়েনা ঘুরি। আপাতত ভিয়েনা একটা ছোটো গ্লিমস দিই। আমরা ধরবো আজকে প্রথম মেট্রো। এখন আমরা এই ট্রস্ট্রাবে মেট্রো স্টেশনে রয়েছি। আমি প্রোনাউন্সিয়েশনগুলো হয়তো ভুল করছি, বাট এইটা হচ্ছে ওদের পুরো ম্যাপটা। তো এই স্টেশনে আমরা রয়েছি আপাতত। আর আমরা U1 লাইন, এই রেড লাইনটা হচ্ছে U1 লাইন। তো এটা করে যাব হচ্ছে স্টিফেন্স প্ল্যাটস। এটা হচ্ছে সব থেকে মেন এরিয়া, এই এরিয়াটা। তো স্টিফেন্স প্ল্যাটসে নেমে আমরা এই জায়গাটা আপাতত ঘুরবো। তা আমাদের কাছে অলরেডি যেহেতু টিকিট কাটাই আছে অলরেডি, এখান থেকে আমরা মেট্রোয় উঠে 1, 2, 3, 4, 5, 6 নম্বর স্টেশনে নামবো। এই দিক দিয়ে মেট্রোর এন্ট্রান্স, এই দিকে যাই। একটা জিনিস দেখিয়ে দিই, দুদিক পুরো মেট্রোটার রয়েছে। এক প্রান্তে হচ্ছে এই ওবেরলা, আরেক দিকে হচ্ছে এই লিওপোল্ডাউ। তো আমাদের ট্রেনটা যাবে লিওপোল্ডাউর দিকে। তা আমরা টুয়ার্ডস লিওপোল্ডাউ এর যে পার্কিং করা ওই দিকে যাবো, এবং যখন ট্রেন আসবে তখন ট্রেনের সামনেও দেখে নেবো যাতে লিওপোল্ডাউ লেখা আছে কিনা। তো এখন লিওপোল্ডাউ স্টেশন প্ল্যাটফর্মটা এইদিকে যাচ্ছি। এই পুরো লাইন দেওয়া, আমরা ওই লাল জায়গাটায় আছি, ট্রস্ট্রাবি। আর আমরা যাব হচ্ছে এই দেখো লাস্ট মেট্রোটা হচ্ছে লিওপোল্ডাউ। তো এই ডাইরেকশনে যাবে, মাঝখানে আমরা নেমে যাব স্টিফেন্স প্ল্যাটস। আর এখানে মেট্রোর টাইমিং খুবই স্পেসিফিক, মানে একদম একটুও দেরি হয় না। তো লিওপোল্ডাউ 3 মিনিটে আসছে, একটা 3 মিনিটে আসবে, পরটা 10 মিনিট পর। এবার দেখা এই উইন মোবাইল থেকে টিকিটটা কীভাবে কাটবে। ফোনে এই উইন মোবাইল অ্যাপে যাবে, এবার এখানে চলে আসতে হবে এই টিকিটসে। এরপর এখানে সিঙ্গেল ট্রিপ অনেক রকমের টিকিট আছে, যেমন ওয়ান ট্রিপ, এটা হচ্ছে সিঙ্গেল ট্রিপ 1.2 ইউরো। এটা হচ্ছে ওই ডেলি পাসের লিস্টগুলো, এটা 7 থেকে 31 দিন অবধি গোটা মাসের পাস, সব অপশান এখানে রয়েছে। ইউথ হলে আলাদা টিকিট, তবে বিভিন্ন ধরনের টিকিট রয়েছে। এর সাথে ভিয়েনা সিটি কার্ড এখান থেকে কাটা যেতে পারে। তবে আমরা কাটবো হচ্ছে ডেলি পাস। ডেলি পাস 24 ঘন্টা, 48 ঘন্টা আর 72 ঘন্টা, 3টে অপশান থাকে। 24 ঘন্টার জন্য যদি কাটো তাহলে দাম পড়বে 8 ইউরো। যদি এটা 48 ঘন্টার জন্য কাটো, মানে 2 দিন, তাহলে দাম পড়বে 14.10। আর 72 আওয়ার্সের হলে 17.10। এখান থেকে আমরা কাটবো 24 ঘন্টার, কিন্তু তোমরা 48 ঘন্টা বা 72 ঘন্টাও কাটতে পারো। এবং মনে রাখো এই 24 ঘন্টা কিন্তু 24 ঘন্টাই, মানে এখন যদি কাটা হয় এই 7টা 15-র সময়, তাহলে কিন্তু কালকে 7টা 15 অবধি ভ্যালিড। এটা না যে রাত 12টায় ক্লোজ হয়ে যাবে, ঠিক 24 ঘন্টা অবধি ভ্যালিড থাকবে। এখান থেকে প্রসিড টু চেক আউট করে কার্ড ডিটেলস দিয়ে জাস্ট বাই করে দিলেই হয়ে যাবে। এরপর টিকিট কাটা হয়ে গেলে টিকিটসে এলে এই মাই টিকিটস বলে অপশান আছে, এইখানে কিন্তু দেখাবে টিকিটটা কি। বাস, দ্যাটস ইট। এখানে এসকেলেটর চড়ার একটা নিয়ম এরা ফলো করে, যে যদি হেঁটে তাড়াতাড়িতে উঠতে হয় তাহলে বাদিক দিয়ে ওঠে, আর যাদের তাড়া নেই তারা এরকম ডান দিক করে দাঁড়িয়ে থাকে। তো এটা এইখানে এই রুলটা ফলো করে। তো মানে এলে এই জিনিসটা একটু মাথায় রাখতে, কারণ বাদিকটা আটকে রাখলে ওরা একটু অফেন্ডেড হয় যে কেউ যদি বাদিকটা আটকে রাখে, কারণ এটা তাড়াতাড়ি ওঠার লাইন। তাই আমরা আরামসে যাচ্ছি ডান দিকে রেখে। এখানে মেট্রো কিন্তু
আমাদের এখন কলকাতার মেট্রো যেরকমভাবে চারিপাশ দিয়ে কানেক্টেড হয়ে যাচ্ছে, এদের সিস্টেমটা ওরকমই। তো এখান থেকে U1 লাইন বলে আমরা U1 লাইনে এলাম, এখান থেকে U3 লাইনে চলে যাওয়া যায়। ভিয়েনাতে পুরো ওপেন সিস্টেম, কোথাও কিন্তু কোনো গেট নেই যে গেটে স্ক্যান করে এগিয়ে যেতে হবে, কেউ আটকানোর ব্যাপার নেই, ডাইরেক্ট যাও, ট্রেনে উঠে চলে আসো, আমাদের ট্রেন সিস্টেম যেভাবে চলে। কিন্তু এখানে কিন্তু যদি টিকিটটা না থাকে, কখনো এরকম হতে পারে গার্ড এসে চেক করলো, সেখানে না দেখাতে পারলে কিন্তু 105 ইউরো ফাইন, উইচ ইজ এ হেফটি অ্যামাউন্ট। তাই জন্য টিকিটটা সবসময় সাথে রাখবে, মাত্র 8 ইউরো লাগে ডে, পুরো ডের জন্য। যাই হোক, আমরা আর অন্য লাইন ধরছি না, আমরা এবার স্টিফেন প্লাজ দিয়ে উপরে উঠছি। ওয়েলকাম টু স্টিফেনসপ্লাটস, দ্য মোস্ট হ্যাপেনিং পার্ট অফ দি সিটি। আমাদের ওখানে পার্ক স্ট্রিট যেরকম ফেমাস, এখানে কিন্তু স্টিফেনসপ্লাটস ওরকম পুরো মার্কেট এরিয়া, গিজগিজে লোক, বিরাট বড় বড় বিল্ডিং, একটা অদ্ভুত ভাইব এখানে। দারুণ, কিছু না করলেও ওই জায়গাটা যে স্ট্রল অ্যারাউন্ড করে বেরোলেই কিন্তু প্রচণ্ড প্রচণ্ড ভালো লাগবে। ভিয়েনার ঠিক মাঝখানে শহরের প্রাণকেন্দ্রে দাঁড়িয়ে আছে এই অপূর্ব সেন্ট স্টিফেন্স বেসিলিকা। এটা শুধু চার্চ নয়, বরং ভিয়েনার অন্যতম একটা প্রতীক, যেখানে ইতিহাস, স্থাপত্য আর আধ্যাত্মিকতা একসাথে মিশে গেছে। আর এই সেন্ট স্টিফেন বেসিলিকা ভিয়েনার সব থেকে বেশি পরিদর্শিত স্থানগুলোর মধ্যে একটা। বাইরে থেকে দেখলে চোখে পড়বে এই বিরাট গম্বুজ আর তার সূক্ষ্ম কারুকার্য। গম্বুজটার উচ্চতা 97 মিটার, আর এখান থেকে দেখা যায় পুরো ভিয়েনার অসাধারণ একটি বার্ডস আই ভিউ এর দৃশ্য। তবে যদি এই উপরে ওঠার হয়, তাহলে আলাদা টিকিট কেটে কিন্তু উপরে উঠতে হয়। এই জায়গাটা জাস্ট নিয়ে নিচ্ছে, এত রয়্যাল চারিপাশটা, এবং বিল্ডিংগুলো সেরকম। আমরা আপাতত এখন একটু উইন্ডো শপিং করবো। লিটারালি প্রত্যেকটা দোকানের বাইরে সব কিছু ঝুলছে, এবং রোববার বলে অনেক দোকানই বন্ধ, বাট উইন্ডো থেকেই শপিংটা করা যাবে। তাই আজকে আমরা অ্যাকচুয়াল লিটারাল উইন্ডো শপিংটা করবো। এখন কিছুক্ষণ এই জায়গাটা ঘুরবো, তারপর লিস্ট ওয়াইজ কোথায় যাওয়ার পরে ভাবছি এই জায়গাটা দুর্দান্ত লাগছে, সুন্দর ওয়েদার, এরকম একটা রয়্যাল এনভায়রনমেন্ট। ও ওয়াও! ঢুকছি আমরা সেন্ট স্টিফেন্স ক্যাথিড্রালের ভিতর। এখানে একটা লাইন পড়েছে এবং এটা ফ্রি অফ কস্ট এন্ট্রি। তো আমরা এবার ভিতরে ঢুকবো। সুন্দর জাস্ট লুক অ্যাট ইট, অসম্ভব সুন্দর ইন্টেরিয়ারটা, কি মারাত্মক সুন্দর। কথা বলবো না বেশি, জাস্ট দেখাচ্ছি। এই দেখে বেরোলাম সেন্ট স্টিফেন্স বেসিলিকা, বারবার নামটা ভুলে যাচ্ছি। ভিতরটা অসম্ভব সুন্দর, দেখালাম তো তোমাদের। গথিক আর্কিটেকচার দুর্দান্ত লাগলো। ভিতরে একটা প্রেয়ার হচ্ছে, মিউজিক বাজছে লাইভ, এখানে ভিতরে অ্যাম্বিয়েন্সটা জাস্ট ওয়াও। এই হোক, শুরুটা দুর্দান্ত। এবার যাবো হফবার্গ প্যালেসের দিকে। বাট ভিয়েনার একটা অদ্ভুত আইকনিক জিনিস আমার চোখের সামনে। এই যে ক্লাসিক ঘোড়ার গাড়িগুলো দেখছো, এগুলোকে বলে ফিয়াকার, আর এগুলো আজও ভিয়েনার ঐতিহ্যের এক জীবন্ত প্রতীক। এই ফিয়াকার গাড়ি অস্ট্রিয়ায় আসে 1700 শতাব্দীতে ফ্রান্স থেকে, আর তবে থেকেই এটা কিন্তু এখানকার রাজ পরিবারের মধ্যে খুবই পপুলার হয়ে যায়। এবং এখন যদি ফিয়াকার রাইড নিতে হয়, তাহলে 20 মিনিটের জন্য লাগে 60 ইউরো, আর 40 মিনিটের জন্য লাগে 105 ইউরো। ভিয়েনার এই এরিয়াটা থেকে আমরা হাঁটছি, এবং বারবার একটা কথাই বলছি যে এই জায়গাটা এত অ্যামেজিং, ঘন্টার পর ঘন্টা এখানেই কেটে যাবে। একটা ইউরোপিয়ান ভাইব ভরে ভরে এইটুকু জায়গার মধ্যে দিয়ে দিয়েছে। এর থেকে রয়্যাল একটা মার্কেট এরিয়া, বেসিক্যালি মার্কেট প্লাজ, যেটা স্টিফেন প্লাজ নাম, এত রয়্যাল একটা মার্কেট এরিয়া জাস্ট ইমাজিন করা যায় না। এখানে ঘন্টার পর ঘন্টা কেটে যাবে। এই সকালবেলা ভালো লাগছে, আমরা শিওর সন্ধ্যেবেলাও ভালো লাগবে।
যাচ্ছি আজকের এবার সেকেন্ড ডেস্টিনেশন, মানে এই এরিয়াতেই পড়ছে আর কি, তাই জন্য হফবার্গ প্যালেস। ভিয়েনার ঠিক হৃদয়ে দাঁড়িয়ে রয়েছে এই রাজকীয় অতীতের প্রতীক হফবার্গ প্যালেস। তবে একসময় এটা ছিল অস্ট্রো হাঙ্গেরিয়ান সাম্রাজ্যের সম্রাটদের বাসস্থান। এই 700 বছর পুরনো এই প্রাসাদটা শুধু একটি ভবন নয়, এখানে রয়েছে বিশাল রাজকীয় কমপ্লেক্স, সেখানে রয়েছে জাদুঘর, বাগান, চার্চ আর এখনকার অফিসও। বর্তমানে এখানেই অবস্থিত অস্ট্রিয়ার প্রেসিডেন্টের অফিস, মানে অতীতের রাজপ্রাসাদ এখনো দেশের ক্ষমতার কেন্দ্রবিন্দু। হফবার্গের ভিতরে ঢুকলেই চোখে পড়বে অপূর্ব স্থাপত্য, বারোক, রেনেসা আর গথিক স্টাইলের মিশ্রণে তৈরি এই প্রাসাদ। সবচেয়ে জনপ্রিয় অংশ হলো এখানকার ইম্পেরিয়াল অ্যাপার্টমেন্টস, যেখানে থাকতেন এখানকার জনপ্রিয় রানী এলিজাবেথ, এবং সবাই যাকে ভালোবেসে ডাকতেন সিসি, সেই নামেই কিন্তু এখন এখানে রয়েছে সিসি মিউজিয়াম, এবং এইটা ভিতরে ঢোকার জন্য টিকিট কেটে ঢুকতে হয়। তবে টিকিট কেটে ভিতরে ঢোকার না হলেও এই চারিপাশটা ঘুরেও কিন্তু অসাধারণ লাগে। সকালবেলার ভিয়েনার কিছুটা এক্সপ্লোর করেছি, এবার আবার সন্ধ্যেবেলার ভিয়েনাটা একটু এক্সপ্লোর করতে যাব। ওই পার্লামেন্ট এরিয়াটা, তারপর স্টেট অপেরা হাউস, বেলভেডিয়ার প্যালেসের ওই দিকটা আর যাওয়া হবে না, কারণ প্রায় 5:30 বাজে। এই সময় 6:30টায় মোটামুটি অন্ধকার হয়ে যায়, তাই ওটাকে আলোতেই পরের দিন এক্সপ্লোর করবো। আপাতত রাতের ভিয়েনা একটু দেখি, তোমাদেরও সাথে সাথে দেখাচ্ছি। বাট এখান থেকে নেব 49 নম্বর ট্রাম, এবং সেই ট্রামে করে গিয়ে পৌঁছাবো রিং ভক্সগার্টেন বলে একটা স্টেশন আছে, ওখান থেকে হেঁটে বাকিটা ঘুরবো। এখানে এক একটা বিল্ডিং এমন এমন সুন্দর দেখতে, কোনটা ছেড়ে কোনটা দেখাবো এটা একটা বিরাট বড় ব্যাপার। সবার আগে একটা আমার চোখের সামনে আমি দেখতে পাচ্ছি, এটা দেখাই, এটা দিয়ে শুরু করছি। ভিয়েনার সব থেকে জনপ্রিয় রাস্তা রিংস্টাসে রোডের উপর দাঁড়িয়ে রয়েছে এই অসাধারণ স্থাপত্য। এটা হলো অস্ট্রিয়ান পার্লামেন্ট বিল্ডিং। এই বিল্ডিংটা কিন্তু এখানকার শুধু পলিটিক্যাল হাব নয়, এটি ভিয়েনার গৌরবময় ইতিহাস আর তার শিল্পকলার একটা অন্যতম নিদর্শন। এই পার্লামেন্ট বিল্ডিংটা তৈরি হয় 1874 থেকে 1883 সালের মধ্যে, এবং স্থাপিত হয় থিওফিল হেনসেনের নকশায়। সবচেয়ে চোখে পড়ে এই বিল্ডিংয়ের সামনে থাকা পালাস অ্যাথেনা ফাউন্টেন, জ্ঞান আর ন্যায়ের দেবী এথেনার মূর্তি। ভেতরে অবশ্য রয়েছে ন্যাশনাল কাউন্সিল ও ফেডারেল কাউন্সিলের সভাকক্ষ। তবে টিকিট কেটে কিন্তু এখানকার গাইডেড ট্যুরও নেওয়া যায়। যদিও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই পার্লামেন্টটা আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল, কিন্তু পরবর্তীতে সুন্দরভাবে একে পুনর্নির্মাণ করা হয়। ধীরে ধীরে সন্ধে হচ্ছে ভিয়েনাতে, আর পুরো সিনটা কিন্তু পাল্টে যাচ্ছে। আস্তে আস্তে এই লাইটগুলো জ্বলে উঠছে, যদিও এখনো আকাশে পুরোপুরি অন্ধকার হয়নি বলে ওই ফিলটা এখনো আসছে না, বাট ভিডিওতে আসছে না। এখান থেকে দেখে কিন্তু ফিলটা বেশ বোঝা যাচ্ছে, ভিডিওতে একটু হয়তো এদিক ওদিক, বাট একটু পরেই সন্ধে নামলে পুরো কিন্তু সিনটা অন্যরকম হয়ে যাবে। একের পর এক আর্কিটেকচার মার্বেল। পিছনে আমার রয়েছে হফবার্গ থিয়েটার, সুন্দর না? হোল্ড ইট, জাস্ট হোল্ড ইট। এই হচ্ছে সামনে ভিয়েনা সিটি হল। কোনটা কম কোনটা বেশি তোমরা বিচার করো, কিন্তু আমি এতক্ষণ ধরে এরকম বিল্ডিং দেখে দেখে আমি অস্ট্রাক্ট। 3-4 দিনও হয়তো ভিয়েনাতে কম। আমি জানি না 2-3 দিনে ভিয়েনা কভার করা কতটা পসিবল, কোনো সিটি হয়তো কভার করা পসিবল না, বাট এত সুন্দর এখানে একটার পর একটা বিল্ডিং, এত ভালো ওয়েদার, এত ভালো চারিপাশ, এটাই তো দেখার ছিল। ভিয়েনা কিন্তু সন্ধ্যের আলোয় আলোকিত হয়ে গেছে, পুরো সুন্দর লাগছে। কিন্তু আজকে আরেকটা আর্কিটেকচারের মার্বেল এবং ভিয়েনার খুব ফেমাস স্টেট অপেরা হাউস, এটা হচ্ছে ভিয়েনা স্টেট অপেরা হাউস। এর ভিতরে এখনো শো হয়, যদি মনে হয় এর ভিতরে টিকিট কেটে দেখার, সেটাও দেখা যেতে পারে। আমরা আপাতত বাইরে থেকে এটাকে আজকে দেখছি। আর এর ঠিক উল্টো দিকে এই বিল্ডিংটাও খুব ফেমাস, যেটার মাথায় রোলেক্স লেখা। অ্যাকচুয়ালি খেয়াল করে দেখলে এই স্ট্রাকচারগুলো অলমোস্ট সিমিলার। কিছু কিছু বিল্ডিং খুব আইকনিক এখানকার বলে সেগুলো ফেমাস, কিন্তু এই বিল্ডিংটার থেকে এই বিল্ডিংটা কিন্তু কোনো অংশেই কম না, কিংবা আরও অনেক এরকম সিমিলার বাড়ি এখানে রয়েছে, যেগুলো রাত্রিবেলা অপূর্ব সুন্দর দেখতে লাগছে। অসাধারণ একটি শহর, দিনেও যত সুন্দর, রাতেও ঠিক তত সুন্দর। ভিয়েনার সন্ধ্যার আসল সৌন্দর্য কিন্তু পাবে এই স্টিফেন প্লাৎজেই। কোনো পরিকল্পনা নয়, শুধু হাঁটো, অনুভব করো। আর এই শহরের আলো, এই কফির ঘ্রাণ আর সঙ্গীতের সঙ্গে নিজেকে হারিয়ে ফেলো জাস্ট। ভিয়েনা দেখা মানে সন্ধ্যেবেলার এই স্টিফেন প্লাৎজকে অনুভব করা, যেখানে প্রতিটি আলো একটি সুরেই বলে চলেছে ওয়েলকামেন ইন ভিয়েনা। আজকের মতো আমাদের ভিয়েনা ঘোরা কমপ্লিট। প্রচণ্ড হাওয়া দিচ্ছে, ঠান্ডা তো বটেই, অক্টোবর মাস, কিন্তু হাওয়াতে আরও বেশি ঠান্ডা লাগছে। এখন ডিনার করে আমরা ফিরছি, বাজে 8:30।
এখন হোটেল কি একটু রেস্ট নেব। দেখা হচ্ছে পরের একটা ব্লগে। কেমন লাগছে আমাদের এই ট্রিপ জানিও, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করো, উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এই পুরো ট্রিপটা আমাদের নিজেদের প্ল্যান করা, তাই কিছু হয়তো জিনিস মিস হতে পারে, সেটা কভার করার যতটা পারবো আমরা চেষ্টা করব। ভালো থেকো, সুস্থ থেকো, মজায় থেকো, আমাদের ব্লগটা দেখতে থাকো। দেখা হচ্ছে পরের একটা ব্লগে। বাই বাই।